কথায় আছে, বাড়ির স্থায়িত্ব আর সৌন্দর্য নির্ভর করে তার ভিতের ওপর। কথাটার তাৎপর্য বারে বারে প্রমাণিত হলেও কোনো প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে যে তার প্রতিফলন ঘটতে পারে এমন ঘটনা বিরল। আর তা যিনি প্রমাণ করেছেন তিনি আর কেউ নন, ধ্রুবপদ নিয়োগী। তিনি একাই যে একটি প্রতিষ্ঠান, এ কথাটা আজ আর বলার অপেক্ষা রাখে না। নিয়োগী টেকনোলজিস অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী ধ্রুবপদ নিয়োগী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আদর্শে অনুপ্রাণিত এক আদ্যপান্ত বাঙালি মানুষ। প্রবাদ আছে, বাঙালি ব্যবসা বিমুখ। ধ্রুবপদ নিয়োগী হলেন তার ব্যতিক্রম। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরবর্তী যুগে তিনি প্রমাণ করেছেন যে সদিচ্ছা, ধৈর্য, চেষ্টা আর অনুপ্রেরণায় মানুষ যে কোনো দুরূহ কাজ অত্যন্ত নিপুণতার সাথে সম্পন্ন করতে পারে। নিয়োগী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের রূপকার শ্রী ধ্রুবপদবাবুর জন্ম 1937 সালের কোনো এক পুণ্যলগ্নে। কলকাতায় তৎকালীন অবস্থানরত একান্নবর্তী পরিবারের সদস্য তিনি। যেহেতু বাল্যকাল থেকেই তাঁর বেড়ে ওঠা একান্নবর্তী পরিবারের পরিসরে, তাই সবাইকে নিয়ে সবার সাথে চলার মানসিকতা ছোটবেলা থেকেই তাঁর মধ্যে তিল তিল করে গড়ে উঠেছে। আমার সবাই কর্মী, সবাই কাজ করি, হাতে কাজ প্লাস সাংসারিক কাজ, যার যতটা যেখানে যা করার সবই করি। অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল নয়, নিজেদের কাজ নিজেরাই করে নিই। মানে আমরা সেই সেকেলে একটা ফ্যামিলি যেমন ছিল না, ঠিক সেই রকম এখন ওই পরিবর্তন হয়নি। আবার নিজেই যেটা করি, নিজের জন্য করি, অন্যের জন্য যদি কিছু করে দিতে হয় সেটাও টুক করে করে দিই, ছোট্ট করে। অর্থাৎ অ্যাক্টিভ হ্যাবিট যাকে আমরা বলি, সেটা আমাদের মধ্যে, এই সব ছেলেদের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। এটা আর কি একটা ভালো লক্ষণ, নাইলে এটা গড়ে উঠতো না। এটা একটা খুব বড় পয়েন্ট। সবাই ইনভলভ এবং সবাই ডেডিকেটেড। কলকাতার এন্টালি একাডেমিতে স্কুল শিক্ষা শেষ করে বঙ্গবাসী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন তিনি। আর তার ঠিক পরেই কলকাতার সুখ সুবিধা ত্যাগ করে সপরিবারে চলে আসতে হয় কলকাতার উপকণ্ঠে দক্ষিণ 24 পরগনা অন্তর্গত রাজপুর গ্রামের পৈতৃক বাড়িতে। এটা আমাদের দেশের বাড়ি তো, আর আমরা যা কিছু পড়াশোনা করা যা কিছু করেছি, মামার বাড়িতে একটি ছোট্ট ঘর আমরা পেয়েছিলাম, মানে মায়ের তরফে। সেই ঘরটাতে আমরা থাকতাম। অর্থাৎ শহরে বাস করব, এই শহরের ফেসিলিটি আমাদের পেতে গেলে তাহলে আমাদের শহরে থাকতে হবে। সেই মাথা গোঁজার জায়গাটা ছিল অত্যন্ত সংকীর্ণ, সেইখানে আমরা কোনো মতে দিন যাপন করতাম। তারপর ওখানে পড়াশোনা করার পরে এইবারে তো বেরিয়ে আসার ব্যাপার। ততদিনে আমাদের এই দেশেতে যে জমিটা ছিল তাতে ঘর বাড়ি তৈরি হয়েছে, বাবা রিটায়ার হয়েছে, একতলার একটা বাড়ি তৈরি হয়েছে। বাবার সঙ্গে মা এখানে চলে এসেছিল, মা দেখভাল করতো বাড়িটার, আর একা থাকতেন। আর আমরা ওই বাড়িতে থাকতাম, অর্থাৎ ইন্টারতে থাকতাম, কারণ ওই সবাই তো চাকরি করে আর আমরা তখন পড়াশোনা করি। তো এই কারণে আর কি ওইখানে থেকে পড়াশোনা যেই চুকে গেল, তখন আমরা এই বাড়িটার উপরে ঝোঁক দিলাম, মনোযোগ করলাম। কারণ ফ্যামিলি তখন অনেক বড় হয়ে গেছে। তা বড় হয়ে গেলে তো ওই ছোটো ঘরে বা ছোটো পরিবেশের মধ্যে থাকতে পারবো না, সেই জন্য আমাকে নিজের বাড়িতে চলে আসতে হলো। এইখানে শিফটিং, তারপরেই কর্মজীবন। রাজপুর থেকেই শুরু হয় নতুন জীবন, কর্মজীবন। প্রথম জীবনে মামুলি কেরানির চাকরি। প্রথমে কিছুদিন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, এরপর কলকাতার উপকণ্ঠে গড়িয়ার হিন্দুস্তান স্মল টুলসে। অটোমোবাইল অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান আছে, যেটা সমস্ত কলকাতা শহরে যাদের গাড়ি আছে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। ওইখানে আমি চাকরি করতাম ক্ল্যারিক্যাল পোস্টে। তারপরে যেটা করলাম সেটা স্মল টুলস, এখানে হিন্দুস্তান স্মল টুলস গড়িয়াতে ছিল। ওইখানে হঠাৎ করে অ্যাপ্লাই করলাম এবং আমাকে ডেকে নিল। 56 টাকা মাইনে, না 48 টাকা মাইনে, আর 12 টাকা না কত টিফিন অ্যালাউন্স। বিএসসি পাস,
লেগে গেলাম অ্যাপ্রেন্টিস হয়ে। ওইখানে যে ডিপার্টমেন্টে আমি ছিলাম ওইটা ছিল প্ল্যানিং ডিপার্টমেন্ট, মানে ওইখানে ওরা তৈরি করতো কাটার রিমার টুলস তৈরি করতো। তার একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে তার ড্রয়িং ফ্রয়িং ইত্যাদি হতো। তা আমার ওই সায়েন্স থাকার দরুন ওই জিনিসগুলো আমি খুব তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম এবং বুঝেছিলাম। তারপরে মেশিন শপে গেলাম, মেশিন শপে গিয়ে সেখানে নানান রকম মেশিন কাজ করছে সেগুলো দেখার সুযোগ হলো, কোন মেশিনে কী কাজ হয়। সেখানে লেদ সেকশান আছে, মিলিং সেকশান আছে, গ্রাইন্ডিং সেকশান আছে, ফোর্জিং সেকশান আছে। তো এইসবগুলো আস্তে আস্তে আপনারই তো চলে এলো আর কি, অর্থাৎ আমাকে ওইখানে নিয়ে গিয়ে ফেললো। ওইটা কিছুদিন পরে ওই কারখানাটা বন্ধ হয়ে গেল। কর্মহারা ধ্রুবপদ এরপরে আর চাকরির চেষ্টা করেননি। উদ্ভাবনী মন আর অদম্য কাজ করার ইচ্ছা তাকে ব্যাকুল করে তোলে স্বতন্ত্র কিছু করার জন্য। তিনি খুঁজতে শুরু করেন পথ। সহসা সুযোগও এসে যায়। এই সময় দাদা বলল যে তুই এভাবে সময় নষ্ট করছিস, আমার কাছে আয়, ভবানীপুরে আমাদের অফিসে আছে, ওখানে আয়, তোকে কাজ আমরা আমার সাহেবকে বলে আমি পাইয়ে দেবো। তো তিনি খুব আমাদের হেল্প করেছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন ভদ্রলোক। তো আমাকে কিছু স্পেয়ার পার্টস দিলে, এটা তৈরি করতে পারবি, ওটা তৈরি করতে পারবি। এই করতে করতে নানান জনের সঙ্গে যোগাযোগ আর নানান প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ। আমার ঠিক ওপরেই যে দাদা ছিলেন ও অটোমোবাইল অ্যাসোসিয়েশনের একজন এমপ্লয়ি ছিল। ও আমার হচ্ছে ওর প্র্যাকটিক্যাল হ্যান্ড আর আমার ভাবনা, এই মিলিয়ে আমরা ওই রিকন্ডিশনের কাজটা শুরু করি। মাতৃস্নেহে মেজ বৌদি পাশে দাঁড়ায়। মা বাবার থেকে যা পেয়েছি পেয়েছি, কিন্তু তারপরে রামের সুমতি পড়েছেন, নারায়ণীকে ছেড়েন, আমার ওরকম নারায়ণী ছিলেন আমার বৌদি। আমি যখন 14 বছর বয়স তিনি আসেন আমাদের বাড়িতে, এবং আমার যা কিছু তাকে টাচ করে করা, টাচ করে অর্থাৎ তাঁর পরামর্শ নিয়ে। আর তিনি ছিলেন সবার প্রিয়, সবাইকে ভালোবাসতে জানতেন, ভালোবাসতেন। তো তাঁর এই যে সান্নিধ্য, এটা আমাকে ইন্সপায়ার করেছে। এটা অবশ্যই তিনি আমাকে মানে এই পথে এনে দিয়েছেন। এবার সমস্তটাই তার আশীর্বাদ। মেজ বৌদির উজাড় করা স্নেহ ভালোবাসা আর অনুপ্রেরণা দিতে থাকেন। আর দাদা দেন 500 টাকা, ব্যবসার পুঁজি। এমনই অদম্য প্রচেষ্টা, অনুপ্রেরণা আর সহযোগিতার ফল হল দ্য সাউথ পয়েন্ট। বাজার থেকে ফুয়েল ডিসপেন্সিং পাম্পের যন্ত্রাংশ কিনে তা বিভিন্ন অয়েল কোম্পানিতে সরবরাহ করার মধ্যে দিয়ে শুরু হয় সেই যাত্রা। 1968 সালে ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি আইবিপি বজবজের টার্মিনালে কন্টেইনার প্ল্যান্টের ইনচার্জ হিসেবে জয়েন করি। সেই বছরই কোম্পানির ইনভেন্টরির সময় ইনভেন্টরি লিস্টে স্পেয়ার্স অ্যাকাউন্টে সাউথ পয়েন্টের নামটা ভেসে ওঠে। সাউথ পয়েন্ট সম্বন্ধে কিছু খোঁজ খবর পাই, আমাদের কৌতূহল বাড়ে। 1980-তে আমি অবিভক্ত বিহারের ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে পাটনায় ট্রান্সফার হই। আমি নতুন স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিলাম। যত রিজেক্টেড ডিসপেন্সিং ইউনিট স্পেয়ার্স বিভিন্ন পাম্পে পড়ে ছিল, সেগুলি নিয়ে সাউথ পয়েন্টের সাথে কথা বলে, কোম্পানির সাথে কথা বলে অ্যারেঞ্জমেন্ট করে সেগুলি রিপেয়ারিং ওভারঅলিং করে আমরা আবার ওয়েটস মেজার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এবং এক্সপ্লোসিভ রুলস মেনটেন্যান্স করে কাস্টমারদের আরও বেটার সেবা দিয়ে কোম্পানির সেলস বাড়াতে সমর্থ হই। সেই সময়ে সাউথ পয়েন্টের দিন রাত সার্ভিস আমার সব সময় মনে থাকবে। সেই সময় বুঝতে পারলাম যে সেই ধ্রুবপদ বাবু, ওনার সামান্য পুঁজি এবং শুধু ধ্রুবতারার মতো অধ্যাবসায়, স্থির সংকল্প একটা ছোট চারা গাছকে কত বড়
ডালপালা মেলা একটা গাছে পরিণত করতে পারে। অল্প কিছুদিনই এই সরবরাহের কাজ চলে, আর সেই স্বল্প সময়েই তিনি অনুভব করেন যে সরবরাহ করা যন্ত্রাংশে কাজ চলে গেলেও কোম্পানিগুলো আরো উন্নত কিছু চাইছে। বাজার থেকে কেনা যন্ত্রাংশ সরবরাহ না করে আরো উন্নত, আরো নতুন কিছু যন্ত্র উদ্ভাবন করা যায় কিনা, সেই ভাবনা ধ্রুবপদ নিয়োগীর মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে। তা সাউথ পয়েন্ট ততদিনে ধীরে ধীরে ব্যবসার পরিসর বড় করেছে। প্রথমে তো আমরা ম্যানুফ্যাকচারিং, স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারিং করতাম। পরবর্তীকালে আমরা রিপেয়ারিংয়ে এলাম, পাম্প রিপেয়ারিং, পাম্পের সাব অ্যাসেম্বলি রিপেয়ারিং। আমরা পাম্প রিকন্ডিশন যখন শুরু করি তখন আমাদের পাম্প নিয়ে আর কোম্পানির, অয়েল কোম্পানির যারা সিভিল কন্ট্রাক্টর ছিল, আমাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়। তখন অফিসের সাহেবরা বলল, তোমরা ইনস্টলেশনে এসো। আমরা 80 সালে গ্রিন ভিউ এন্টারপ্রাইজ নাম দিয়ে আমরা কনস্ট্রাকশন লাইনে এলাম। পাম্প ইনস্টলেশন, সিভিল কনস্ট্রাকশন, আর ওই ড্রাইভওয়ে সমস্ত। আমরা 86 সাল থেকে সাউথ পয়েন্টটাকে শুধু সার্ভিস ইউনিট হিসেবে রাখলাম, আর তখন সৃষ্টি হলো মুনলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সেটা ম্যানুফ্যাকচারিং হয়ে গেল, ম্যানুফ্যাকচারিং ইউনিট। চলতে চলতে মুনলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা 2013-এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, নিয়োগী টেকনোলজিস অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড, এই নামে পরিচিত হলো। এই চলছে এখন সাউথ পয়েন্ট, গ্রিন ভিউ, নিয়োগী টেকনোলজিস। শ্রী ধ্রুবপদ নিয়োগীর চারিত্রিক গুণাবলী তার পথ চলা সুগম করে ও আগামীর পথ উজ্জ্বল করতে থাকে। আমি এইটা মনে করি মানে আমি বিশ্বাস করি, আমি রাগারাগি করে তাকে 2-4টে ছোট বড় কথা বলে তাকে আঘাত দিলাম, তাতে কি সমস্যা মিটবে? আমার ধারণা মেটে না। তাতে আমি একটা যে আক্রমণ করলাম সে তার প্রতি আক্রমণ করবে, তাহলে পরিস্থিতিটা অন্যদিকে মোড় নেবে, এটাই তো ব্যাপার। তা আমার একটু ভয় হয় যাতে অশান্তির থেকে আমি খুব ভয় পাই, অশান্তি যাতে না হোক। এমনকি আমার কোনো ছেলে যদি ভুল করে ফেলে সেটা দাদাদের চোখে যাতে না পড়ে বা নজরে না আসে, সেটা আমি গার্ড করি বলতে পারেন। শ্রদ্ধেয় ধ্রুবপদ নিয়োগী এক অসামান্য মানুষ। তাকে নিয়ে যদি কথা বলতে যাওয়া যায় তাহলে এত ছোট পরিসরে সেটা শেষ হওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা যে একজন উদ্যোগী হিসেবে তিনি নিজেকে যেভাবে গড়ে তুলেছেন সেটি একটি দৃষ্টান্ত। তিনি একজন স্বল্পভাষী, অহংকার শূন্য এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি। বিভিন্ন সময়ে কাজের ব্যাপারে কোম্পানির ইতিহাস লেখার দরকার হতো। সেই কারণে প্রতিষ্ঠাতা ধ্রুববাবুর সঙ্গে আমি অনেকবারই আলোচনা করেছি। দেখেছি যে তার জীবন কাহিনী এবং কোম্পানির ইতিহাস আলাদা করা যায় না। কাকু সম্পর্কে বলতে গেলে সারাদিনেও শেষ হবে না। কাকু এমন একটা মানুষ যে কাজ কিভাবে করাতে হয়, নতুন কোনো প্রোডাক্ট কাকুর থেকে ভালো আর কেউ জানে না। কাকু সবসময় আমাদের সাহায্য করে এসছে, মাথার উপর হাত রেখে এসছে। আমি রাস্তায় ঘুরছিলাম, উনি আমার হাত ধরে নিয়ে এলো এখানে, বললো যে তুই একটা কাজ করবি কোম্পানিতে। তা আমি করবো। এসে দেখি একটা বাক্স ছোট, এই বাক্স থেকে যে স্টার্ট করেছি আর সেই যে উনি হাত ধরেছেন আমার, এখনও আমি চলে যাচ্ছি। কোনো প্রবলেম হলে ওনার কাছে যাই, উনি সলভ করে দেন। আমি খুব ছোটোবেলায় কাজে এসেছিলাম। কাকু এমনি ছেলের মতন মানে খুব ভালোবেসে নিয়েও যেত, এবং কাজও শেখাতো। কাকু সবসময় পিঠে হাত চাপড়ে এক্সিলেন্ট বলে একটা করতেন। কাকুর তো তুলনা নেই, যে সবসময় আমাদের হাত ধরে নিয়ে গেছেন, কাজ করিয়েছেন, আর কোনো সময় যেতে পারেননি বলে দিয়েছেন, আমরা কাজটা করে এসেছি। মানে কাকু যদি না আমাকে এটা দিত, পনেরোটা যদি না দিত, হয়তো আমি ছেড়ে চলেই যেতাম। যখন যা অসুবিধা যে কাকু এটা প্রয়োজন, কাকু সেটা মিটিয়েছে। 15-16 বছর বয়স ছিল তখন থেকে কাকুর সঙ্গে আমরা চলেছি, তখন থেকেই চলছি, আর এখন ওই একই রকমভাবেই চলছি কাকুর সঙ্গে। কাকুর কোনো চেঞ্জও নেই।
আমি ওনাকে একটা জিনিস দেখেছি যে কখনো না বলতে শেখেন। এ ব্যাপারে হয়তো কোনো ভ্যান্ডারের কোনো মাল হয়তো আমরা এখান থেকে রিজেকশন করে দিয়েছি, ভ্যান্ডারটা দৌড়ে কাকুর কাছে যায়, ভ্যান্ডার কাকু এই ব্যাপারে এই ঘটনা হয়েছে, কি করা যায়? বলে ঠিক আছে তুই মালগুলো রেখে যা, আমি বুড়োর সঙ্গে কথা বলছি। আমাদের কাছে এলো, দেখ না একটু চেষ্টা কর না, ওরা এতগুলো টাকা নষ্ট হবে। আবার আমরা সেগুলো রিঅ্যাক্ট করে সব কিছু কমপ্লিট করে আবার রিমডেলিং করে রাখি। তার মানে এই নয় যে উনি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছেন, উনি কিন্তু ভাবছেন যে এই যে সাপ্লায়াররা যেরকম আমাদের এই সিনিয়র মোস্ট এমপ্লয়ীদের হাত মানে ধরে প্রথম থেকে আছেন, ওই সাপ্লায়াররাও প্রথম থেকে কাকুর সঙ্গে। এখানে সবচেয়ে ভালো লেগেছে আমি যেটা পেয়েছি এখান থেকে, ভালোবাসা আর হচ্ছে ধৈর্য, আর একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিখেছি। আর আমি কোনোদিন ডাকতে দেখিনি, সকল হাসি মুখ, সকলের হাসি মুখ, ঠোঁটে পায় যে একটা হাসি মুখ, একটা গেলেই বাবা কী করতে এসছো, বাবা কী বলো, তোমার কী করতে পারি, তোমার জন্য কী করতে পারি, মানে কোনোদিন কী চাই কী বলো এরকম বলে, তোমার জন্য কী করতে পারি। কিন্তু ধ্রুবপদবাবুর মনের খিদে পূরণ হয় না। অয়েল কোম্পানিগুলো তখন এমন একজন লোকাল লোক চাইছিলেন যে প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং তার উপরে নির্ভর করা যাবে। ধ্রুবপদ নিয়োগী এই কঠিন পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হলেন। এই স্বল্প সময়টুকুতে তেল কোম্পানির কর্মকর্তাদের নজরে আসে ধ্রুবপদের সততা, উদ্যম, একাগ্রতা ও উদ্ভাবনী শক্তি। তারা অনুভব করেন যে শ্রীযুক্ত নিয়োগী তাদের কাছে অপরিহার্য। তারা ধ্রুবপদবাবুকে ফুয়েল ডিসপেন্সিং পাম্পের যন্ত্রাংশ সাব অ্যাসেম্বল মেরামতির কাজ করার জন্য অনুরোধ করেন ও বিশেষভাবে উৎসাহিত করেন। পরবর্তীকালে এই কাজে তিনি সাফল্য পান। রিজিওনাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে ক্যালকাটা রিজিয়ন অফিসে যখন জয়েন করলাম তখন পাওয়ার সিচুয়েশন খুবই খারাপ, যদিও গভর্নমেন্ট পলিসি অনুযায়ী ইলেকট্রনিক্স ইউনিট, মেকানিক্যাল ইউনিট ডিফাক্ট হয়ে গেল, কিন্তু আমাদের উপায় ছিল না, আমাদের মতো অন্য কোম্পানির উপায় ছিল না, যেখানে পাওয়ারই নেই ইলেকট্রনিক্স ইউনিট চলবে কী করে। কিন্তু সাউথ পয়েন্ট তার উদ্ভাবনী প্রতিভায় ইলেকট্রনিক্স ইউনিটেরও মেনটেন্যান্স শুরু করে দেয় সেই সময়ে। এটা খুব অ্যাপ্রিসিয়েট করবার মতো, এটা ধ্রুবপদবাবুর আরেকটি অমূল্য অবদান। কন্টামিনেশন এবং চোরাই তেল যাতে না করতে পারে এবং টোটালাইজারটা ঘোরাতে না পারে, সেটা রিভার্সেবল টোটালাইজার ঘোরানোর রাস্তা কমপ্লিটলি বন্ধ করে এই অ্যাডিশনাল ফ্যাসিলিটির জন্য মিনিমাম এক্সপেন্ডিচারে সাউথ পয়েন্ট পাম্পগুলি বানায়। তাতে কোম্পানির টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 2.5 কোটি টাকার মতো সেভিং হয়, যেটা ব্যালেন্স শিটে রিফ্লেকশন হয়। একটা লক্ষ্য, যেটা আমি বলবো না যে আমি একদম অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে করেছি, না, নেভার। কোনো আকাঙ্ক্ষা আমার মধ্যে গড়ে তখন বেঁচে থাকা, টিকে থাকার লক্ষ্যটাই ছিল, কিন্তু তার মধ্যে গঠনমূলক ভাবনা ছিল। প্রথমে হলো সাউথ পয়েন্ট ইঞ্জিনিয়ারিং নামে আমরা ব্যবসাটা শুরু করি। তখন যে কাজগুলো করতাম সেটা আমাদের শিখিয়েছিল। কি শিখিয়েছিল না, কী করে ফ্যাব্রিকেশনে যেতে হবে এবং যাওয়ার দরকার যখন আসলো, কখন আসলো, তখনই যখন আমরা পাম্পের কাজ করছি অথচ স্পেয়ার পাচ্ছি না, স্পেয়ারটা বাজারে তৈরি হয় না, তখন ওটা তৈরি করার জন্য আমাদের ইনসিস্ট করা, মানে পরিস্থিতিটাই ইনসিস্ট করলো যে যদি আমরা তৈরি করি তবে আমরা এই জগতে থাকতে পারবো, টিকে থাকতে পারবো। তো এই সিচুয়েশন যখন এলো তখন আমরা তৈরির দিকে এগোতে শুরু করলাম। কিন্তু ওই যখন পরীক্ষাটা এসে যেত তখন কিন্তু ওই দিন 15 আগে তখন কিন্তু আমি নিজে ছোটো কাকার কাছেই পড়তুম। আমার মনে হতো ওনার বোঝানোটা আমার অনেক বোধগম্য বেশি হতো। আমার মনে হয়েছে সেটা ওনার একটা ভেতরের ক্ষমতা, যে সহজবোধ্য করা, ঠিক আছে, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার ব্যাপার কিছু নেই, এইটা তুলে ধরার একটা নিশ্চয়ই ওনার ভেতর ছিল। হি ইজ এ ভিশনারি লিডার। একটা কাজ আমাকে শিখিয়ে দিলেন, শিখিয়ে দিয়ে আমাকে আমার উপর ছেড়ে দিলেন কাজটা, যে আমি এবার সেইটা করতে শুরু করলাম।
তো এইভাবে আমি দেখেছি যে উনি সবাইকে ওইরকমভাবে নিজে থেকে উনি আমি সব কাজ করব এই ধরনের মানসিকতা নেই। ওনার হচ্ছে সবাইকে মোটিভেট করা, হাউ টু মোটিভেট পিপল, এটা ওনার মধ্যে সবসময় ছিল এবং আছে। উনি এরম টাইপেরই মানুষ ছিলেন যে মানুষকে কিভাবে মানে হঠাৎ করিয়ে দেওয়া যায়, সাহস দেওয়া যায়, সেটা আর কি উনি দেখেছিলাম। এখানে ওই ছেলেদের যখন আর কি কাজ নতুন নতুন ছেলেরা আসতো, তাদের এমনভাবে একটা মানে বলে দিতেন যে তুই এই কাজটা পারবি একদম, তুই এটা ওকেই একদম সমস্ত দায়িত্বটা দিয়ে দিতেন। মানে যে ছেলেগুলোকে উনি নিয়েছিলেন অত্যন্ত মানে হয়তো খুব বেশি হলে 4-5 ম্যাক্সিমাম, তা সেই ছেলেগুলোকে এই ইঞ্জিনিয়ারিং জিনিসটা এমনভাবে উনি পিছনে থেকে ওদের গাইড করে ওদের হাত দিয়েই সেগুলো করিয়ে দিয়েছিলেন। মানে সে অবাক করার ব্যাপার যে ওই কাজগুলো কি করে ওরা করেছিল আর কি। ছোটবেলা থেকে যেটা সব থেকে বেশি শিখেছি আমার কাছে মনে হয়েছে যে কোনো মাল খারাপ নয়, তাকে ভালো করে নিতে হবে। সেই ভালো করে নেওয়ার মধ্যেও শেখা যায় যে একটা খারাপ মালকে কী করেও আবার ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসা যায়। কোনো মাল কিন্তু রিজেকশান তো ইচ্ছা করলেই করা যায়, কিন্তু রিজেকশানটাকে না করে যদি আমি মানে ছোটকার ভাবনাটা এটাই ছিল যে কেউ তো মালটা একটা মেহনত দিয়ে একটা বুদ্ধি দিয়ে করেছে। সমস্ত কাছে উৎসাহ দিতেন। আমরা ছোটো থেকেই খুব সবাই খেলাধুলা করতে ভালোবাসতাম এবং কাকু খুবই নিজেও ভালোবাসতেন, আমাদেরকে উৎসাহ দিতেন, কোনোদিনই বকাবকি করেননি বা কিছু করেননি। সবসময় আমাদের গাইড করতেন, এটা করো বা ওইটা করো, পড়াশোনা হোক সেটা খেলাধুলা, সবসময় উনি গাইড করতেন, কোনো সময় আমাদের বকাঝকা কোনোদিন করেননি। বেশ কিছুদিন হলো আমি কোম্পানিতে জয়েন করেছি। হয়তো আমার নিজের কাছে আমার প্রগ্রেসটা খুব একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় ছিল না। হয়তো আমার টেকনিক্যাল নলেজ একটু কম ছিল। এই জিনিসটাকে কাটানোর জন্য আমি ছোটদাদুর শরণাপন্ন হই এবং ছোটদাদুর সাথে অনেক ব্যাপারে আলোচনা করি। গুডসের টেকনিক্যাল নলেজ প্লাস কোন গুডসটা কোন কাজে লাগে, কি কাজে লাগে, কেন ব্যবহৃত হয়, এইটার সাথে ছোটদাদুর সাথে ব্রিফলি আমরা আলোচনা করি। আর ছোটদাদু সত্যি কথা বলতে এই জিনিসগুলো খুবই সহজভাবেই আমাদের বুঝিয়ে দেয়, যা মাথা থেকে সহজে বেরোয় না। এত সুন্দর করে পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে বলে দেয়, একদম জলের মতো মাথায় ঢুকে যায়। আমাদের এই জেনারেশনে, থার্ড জেনারেশনের দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আমাদের পরের জেনারেশনের ভাইরা যাতে এই ব্যবসাটাকে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারি, এইটাই আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আমরা চাই ছোটদাদুর স্বপ্নকে কোনোভাবেই আমরা পূরণ করতে পারি। নিজের উদ্ভাবনী শক্তিতে ভর করে শ্রী ধ্রুবপদ নিয়োগী 1986 সালে পত্তন করেন মুনলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি SSI ইউনিট। মুনলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে তিনি যুক্ত করে নিতে শুরু করেন তাঁরই পরিবারের মানুষজনকে। অংশীদারি এই কোম্পানিতে তিনি তার পরিবারের মানুষদের অংশীদার করে নেন আর শ্রী নিয়োগে নির্বাচিত হন কোম্পানির চিফ এক্সিকিউটিভ। 1999 সালে এই কোম্পানি অর্জন করে ISO 9002 1994 ও পরবর্তীকালে আমেরিকার জনপ্রিয় সংস্থা আমেরিকান কোয়ালিটি অ্যাসেসার্স কর্তৃক ISO 9001 2000 প্রদান করে। সাউথ পয়েন্ট তখন মোটামুটি একটা বটগাছে পরিণত হয়েছে ধ্রুবপদ বাবুর নিরদোষ অভিভাবকত্বে এবং সংকল্পে। সেই সাউথ পয়েন্ট ব্র্যান্ডের স্বপ্নের উড়ান তখন শুরু হয়ে গেছে। সাউথ পয়েন্ট তখন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট একটা উইংও তখন করেছি, যেখানে আমরা আমাদের নতুন রিক্রুটেড পাম্প ফিটারদের মাঝে মাঝে ট্রেনিংয়ে পাঠাতাম এবং নতুন ডিভিশন ইঞ্জিনিয়ারদেরও ট্রেনিংয়ে পাঠাতাম যে পাম্পের সম্বন্ধে, মেনটেন্যান্সের সম্বন্ধে, কী করে জিনিসগুলি তৈরি হচ্ছে তার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার জন্য। তার উপর তেল কোম্পানির কর্মকর্তাদের ভরসা এতই বেড়ে যায় যে নবনিযুক্ত টেকনিশিয়ান ও চার্জম্যানদের ট্রেনিং দানের দায়িত্ব অর্পণ করা হয় দ্য সাউথ পয়েন্টের কর্ণধার শ্রী ধ্রুবপদ নিয়োগীর উপর। সেই কর্মচারীরা নিয়মিত দ্য সাউথ পয়েন্টে এসে শিক্ষালাভ করে
তাদের কর্মস্থলে ফিরে গিয়ে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি জীবন অতিবাহিত করেছে। এই মহান ব্যক্তিত্বের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে হাতে কলমে শিক্ষিত হয়ে তার হাতেই আমার যা কাজ শেখার সবই শিখেছি এবং তিনি নিজে আমাকে হাতে ধরিয়ে কাজ শিখিয়েছেন এবং অনেক দূর আমাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি অনেক সাহায্য করেছেন। অয়েল কোম্পানিদের এরকম কোনো নিজস্ব ওয়ার্কশপ বা ফিল্ড সাপোর্ট ছিল না যেখানে নিয়ে গিয়ে এই সেন্ট্রিফিউগাল পাম্প এবং তার অ্যাপারেটাসের মেনটেনেন্স রিপেয়ারিং কিভাবে হচ্ছে পুরো অ্যাসেম্বলি করে বা খুলে ডিসম্যান্টলিং করে সেগুলো কোনো ট্রেনিং সেন্টার নেই। ওই জন্যে কি ইন্ডিয়ান অয়েল, কি এইচপিসিএল, কি বিপিসিএল তাদের যে সমস্ত সাপোর্টেড টেকনিশিয়ানরা থাকতো বা জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট পেতো তারা ফার্স্টে এখানেই কিন্তু ট্রেনিংয়ে আসতো। এখানে টোটাল জিনিসটা খুলে দেখে তারা বুঝতো কিভাবে কোনটার কি ফাংশন, কোনটার কিভাবে রিপেয়ারিং হয়, কিভাবে স্পেয়ার পার্টস পাল্টানো হয় ইত্যাদি। এর ফলে কি হয়েছে, এই যে অয়েল কোম্পানি যেমন সাউথ পয়েন্টে অয়েল কোম্পানিগুলো যেমন সাউথ পয়েন্টের একটা হাত ধরেছে, তেমনি সাউথ পয়েন্ট মানে কি বলে উদার চিত্তে তাদের টেকনিক্যাল লোকদেরকে সাপোর্ট দিয়ে শিখিয়ে তৈরি করে দিয়েছে যাতে করে সেই লোকগুলো অয়েল কোম্পানিকে সার্ভ করতে পারে। এবং আমি তার জ্বলন্ত উদাহরণ, 31 বছর চাকরি করেছি বিপিসিএলে এবং যখনই কোনো কিছু হয়েছে, ইদানিং নয় মোবাইলের ব্যাপার হয়েছে, যখনই কোনো প্রবলেম হয়েছে, বিশেষ করে প্রথম দিকে বলছি পাম্পের ঢাকাটা খুলতে হাতটা কাঁপছিল, কিন্তু কাকুকে ফোন করেছি, কাকু এরকম ব্যাপার। তখন তো আর মোবাইল ছিল না, রাত্রিরে ফোন করতাম, ফোন করে বলছি এরকম, বলছে ও কোনো ব্যাপার না, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি তো প্রথম ফিল্ডে গেছো। এই জন্যে 3 মাসের জন্য সাউথ পয়েন্টে ট্রেনিংয়ে পাঠানো হয়, পাম্পে বেসিক ট্রেনিংয়ের জন্যে। সেই সময় কাকার সঙ্গে আমাদের পরিচয় হয়। কাকা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার পাশে থাকতেন, উনি আস্তে আস্তে আমাদের কাজ শেখাতেন এবং যদি কোনো ভুল হতো সেগুলো উনি আমাদের শুধরে দিতেন। এবং উনি পাম্পে মানে ওনার বিরাট মেকানিক্যাল পাম্পে ওনার বিরাট জ্ঞান ছিল, মানে যাকে বলা যায় মাস্টার অফ পাম্প। বিভিন্ন তেল কোম্পানির কর্মস্থলে আটকে যাওয়া কাজে সহায়তা করতেও তিনি দ্বিধা করেননি। কখনো সরজমিনে সেখানে হাজির হয়ে, কখনো বা টেলিফোনে নিরলসভাবে তিনি পরামর্শ দিয়ে চলেছেন শুরু থেকে আজও। কাকুর কাছে আমি হাতে কলমে শিক্ষা পেয়েছি। কোনো রকম কোনো প্রবলেম হলেই আমি কাকুর কাছে বলতাম যে এটা কী করে করতে হয়, ছোটোখাটো একটু বলো, বা ওইখানে একটা প্রবলেম হচ্ছে সাইডে। আমি মেনলি বেশিরভাগ আউটসাইডেই কাজ করতাম, বাইরে বাইরে কারখানার মধ্যে হয়তো খুব কম সময় থাকতাম, কিন্তু কোনো জায়গায় প্রবলেম হলেই ফোন করতাম সেখান থেকে যে এটার জন্য কী করব, বা বাড়ি এসে কাউকে জিজ্ঞেস করতাম যে ওইখানে এই লাইনে একটু প্রবলেম হচ্ছে, এটা কী করলে হয়, কী করলে হয়। এটা ছোটোবেলা খুব সুন্দরভাবে আমাকে বুঝিত যে এটা এই করতে হবে বা এটাকে এই করলে ঠিক হবে। ধরুন অনেক সময় আমাদের খুবই আর্জেন্ট কাজ করতে হতো আর কি, পাম্প হয়তো ব্রেকডাউন হয়ে যেত, বন্ধ হয়ে যেত, তখন হয়তো ওনার থেকে ফোনে আমরা জিজ্ঞেস করতাম যে কী ব্যাপারে এই সমস্যা হচ্ছে, কি করা যায়। উনি হয় ওনার লোক পাঠাতেন, নয়তো আমাদের যে কাজের চার্জম্যান ছিল বা আমাদের যে টেকনিশিয়ান ছিল তাদেরকে আমরা বলতাম এই কাজ করতে হবে, এই সমস্যা হচ্ছে, এইভাবে করতে হবে। এইভাবে উনি আমাদের হেল্প করতেন, এভাবে আমাদের গাইড করতেন। একটা জায়গায় একটা পাম্পে আমি তারকেশ্বরে গেছি, হুগলি ডিস্ট্রিক্টে, সেখানের পাম্পেতে একটা হোজ পাইপ চেঞ্জ করার ছিল, আমি করে দিয়েছি, কিন্তু ওদের কাছে কমপ্লেন হচ্ছে কি যতবারই ওরা পাম্পটা স্টার্ট করছে, অন করছে, হট করে একটা পয়েন্ট জাম্প হচ্ছে। তখন মেকানিক্যাল রেজিস্টার ছিল, 1 পয়েন্ট করে জাম্প করে যাচ্ছে। তা আমি সব কিছু চেক করলাম, কিছুতেই কিছু ধরতে পারছি না, কারণ তখন তো এতটা নলেজ তৈরি হয়নি। আমি ওই পাম্পের ওখানে ল্যান্ডলাইন ফোন থেকে কাকুকে সাউথ পয়েন্টে ফোন করে কথা বললাম, কাকু এইটা হচ্ছে কি করা যায়। উনি আমাকে বললেন দেখো তোমায় স্টেপ বাই স্টেপ কটা জিনিস চেক করতে হবে। ফার্স্টেই তুমি অ্যাঙ্গুলার চেক ভালভ, ওখানে পেট্রোলের যে লাইনটা আছে সেটা খোলার চেষ্টা করো, যদি একটু খুলে দেখতে পাও খুব প্রেশারে তেল বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে, আর খুলবে না, তার মানে ওই লাইনটা তোমার ওকে আছে, ওখান থেকে তেলটা নেবে যাচ্ছে না। সেকেন্ড পয়েন্ট, একটা পিআরভি ভালভ বলে আছে, ওইটা তুমি খোলো, ওটা খুললে দেখবে ওটাতে একটা ডিস্ক মতো আছে রাবারের, ওটা সাধারণত যে শিটটাতে বসে মেটাল এটাতে, ওটাতে একটু দাগ পড়ে যায়, ওর থেকে তেলটা লিক করে নেমে যাওয়ার ফলে নেক্সট টাইম যখনই তুমি স্টার্ট করছো একটা প্রেশার বিল্ড আপ করছে, তার থেকে ওটা পয়েন্টে তুমি ওটাকে উল্টো করে খুলে লাগিয়ে দেবে। দিলাম, তাতেও হলো না, তারপরেও দেখছি ওইটা হচ্ছে। তখন কাকু বললেন যে
ওর মধ্যে একটা মিল্কি ভাল্ব আছে, ওটা কি চেঞ্জ করেছো? আমি বললাম না, আমি তো ওটা ঠিক বুঝতে পারছি না কোথায় আছে। বলছেন দেখো সরু সিলিন্ডারের মতন একটা জিনিস, ওর ভেতরে একটা সাইকেল টিউবে যেরকম ভাল্ব থাকে ঠিক ওরকম একটা ভাল্ব আছে, তুমি যদি ওটাকে খুলতে পারো আর চেঞ্জ করতে পারো। আমি বললাম ও তো আনিনি, আমি আমার কাছে নেই, আমি এত ডিটেলসে জানি মানে শেখাই হয়নি। বলতে তাহলে এক কাজ করো, তোমাদের কাছে তো লেড সিল থাকে, একটুখানি কেটে ওটার মাথাটা করে হালকা করে পিটে একটু ব্লক করে দাও, দিয়ে ওটা বসিয়ে দাও। করলাম, ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। এই যে ফিল্ডের সাপোর্টগুলো ওভার দি ফোন বা ওনার মাধ্যমে পেয়েছি, আমি কেন, আমাদের যত কলিগ ছিল তারা এবং অন্য অয়েল কোম্পানির লোকেরাও বলতে বাধ্য হবে যে এই সাপোর্টটা না পেলে তারা নিজেরা জীবনে দাঁড়াতে পারত না। ওনাকে দেখে বোঝা যায় না যে উনি অতটা টেকনিক মানে টেক স্যাভি বা টেকনোলজি নিয়ে কাজ করছেন। আমি ঘটনাচক্রে কালকে একটা সত্যজিৎ রায়ের সম্বন্ধে একটা আলোচনা হচ্ছিল যে সত্যজিৎ রায় মিউজিক বলুন বা ছবি এঁকে সিনেমা দিতেন, তো আমার মনে হয় যে যদি শিল্পের দিক থেকে ডাইরেক্টর কেউ হয় তো উনি সমতুল্য। ধ্রুবপদবাবুর অদম্য একাগ্রতা আর সময় নির্ভর উদ্ভাবনী শক্তিতে দিনে দিনে জনপ্রিয় হতে থাকে তার তৈরি অয়েল ডিসপেন্সিং যন্ত্রাংশ। সারা দেশে ব্যবহার হতে শুরু করে তার তৈরি ফুয়েল ডিসপেন্সিং পাম্প, সাব অ্যাসেম্বল পাম্পের নানা যন্ত্রপাতি। শুরু থেকে আজও দেশের বড় বড় তেল কোম্পানিগুলি অবিরাম ব্যবহার করে চলেছে আন্তর্জাতিক মানের সেই সব যন্ত্রপাতি। আমাদের একটা প্রবলেম হয়েছিল, কোয়ান্টিটি হুইল বলে একটা জিনিস, যার রিপেয়ারিং তখনও পর্যন্ত হয়নি। আমরাই প্রথম শুরু করি রিপেয়ারিংটা। রিপেয়ারিং করতে গেলে কি লাগবে না, একটা নাট তৈরি করতে হবে। সেইটা অদ্ভুতভাবে ভাবনাটা এসে গেল যে এটা যদি এই করি এর থ্রেডটা কী হবে, 32 গুণো অটোমেটিক এসে গেল 32 গুণো। সেই আজও আমরা কোয়ান্টিটি হুইল ইন লার্জ স্কেলে আমরা তৈরি করছি, কিন্তু সেই যে প্রথম সিস্টেমটা অ্যাডাপ্ট করেছিলাম সেই সিস্টেমই এখনও চলছে। অর্থাৎ কি না, যে উদ্ভাবনীটা আমার সেই বয়স হয়েছিল আজ থেকে হয়তো 40 বছর আগেকার, সেটা এখনও প্রয়োগ করি আমরা। কেন, দ্যাট ইজ আইডেন্টিক্যাল, ওর চেয়ে বিকল্প আর কিছু নেই। ভারতবর্ষের মধ্যে আমরাই এখনও ওই কোয়ান্টিটি হুইল বলে বস্তুটি তৈরি করি, আর কোথাও হয় না। যা হতো আমেরিকা থেকে আসতো, আর এখানে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গাতেই ওটা ব্যবহার হতো, কিন্তু রিপেয়ারিং কেউ করেনি, ফ্যাব্রিকেশনও কেউ করেনি, আমরাই করেছি। এবং সেটাই আমরা এখনও চালিয়ে যাচ্ছি। যে কোয়ান্টিটি হুইলটা আমাদের পুরোটাই ইম্পোর্ট করতে হতো, এখানে ইন্ডিয়াতে কোনো কোম্পানি বা কেউ তৈরি করতো না, সেটা সাউথ পয়েন্ট তৈরি করতো এবং এত সুন্দর সেটা বানিয়েছিল যে ইউজ করার সময় কোনো পার্থক্য বোঝা যেত না, এবং সেই একই রকম হয়তো পারফরমেন্স, প্রায় একই রকমই পারফরমেন্স পেতাম। ওয়ারেস এই কোয়ান্টিটি হুইল বাইরে যে দাম ছিল তার থেকে আমাদের ওনার থেকে নিতে অন্তত কস্টিং 1/3 কম আমাদের পড়তো এবং ইজি অ্যাভেলেবেল হতো, যখন চাইলেই পাওয়া যেত। এবং এই কোয়ান্টিটি হুইল ইন্ডিয়ার প্রতিটি ডিভিশন অফিস, প্রতি স্টেটে গ্রাজুয়ালি ওনার থেকে নেওয়া হতো। যখন তারা জানতে পারতো যে এই কোয়ান্টিটি হুইলটা আমাদের একই পারফরমেন্স পাচ্ছি, তখন সেইভাবে ওনারা ডেলিভারি করতো। সাউথ পয়েন্টের মেইন প্রাণ ছিল তাদের লো কস্ট কন্ট্রোলের মেকানিজম এবং ইন্ডিজিনিয়াস মেটেরিয়াল দিয়ে ইনোভেটিভ ওয়েতে নূতন স্পেয়ার্স ডেভেলপমেন্ট। আর স্পেয়ার পার্ট তখন বিদেশ থেকে আসতো, তার জন্য সময়ও বেশি লাগতো এবং ভীষণভাবে প্রচুর অর্থ ব্যয় হতো। সুতরাং তিনি যখন সেগুলো রিপেয়ার করতে শুরু করলেন, তাতে এই অয়েল কোম্পানি প্রচণ্ড বেনিফিট হতে শুরু করলো। এই রিপেয়ার করতে করতে উনি আস্তে আস্তে স্পেয়ার পার্টগুলো তৈরি করতে শুরু করলেন এবং ক্রমে ক্রমে উনি কমপ্লিট পেট্রোল পাম্প তৈরি করলেন। তখন তো ম্যাক্সিমাম জিনিসই সাউথ পয়েন্ট ম্যানুফ্যাকচার করে দিত, পাম্পের বুশ, মিটার ইউনিট ওভারঅলিং এখনও হয়, মেকানিক্যাল রেজিস্টার তো এখানে পাঠিয়ে দেওয়া হতো, আমরা তুলে নিয়ে এসে, অনেকে তো বাইকে করে নিয়ে চলে আসতো যারা কলকাতায় ছিল, নিয়ে এসে বললো দাদা এইটা একটু চেঞ্জ করে দিন, আমাকে একটা ফ্রেশ রেজিস্টার ইউনিট দিন আর এটাকে রিকন্ডিশন করতে দিয়ে দিন, নিয়ে গিয়ে ফিল্ডে লাগিয়ে দেয়। কারণ
পাম্পের সেল যাতে হ্যাম্পার না হয় তার জন্য অত সময় তারা দেয় না। একটা সাপোর্ট মানে স্পেয়ার থাকবে, সেটা লাগিয়ে খারাপটা নিয়ে চলে আসো। আমাদের তো কোনো ফিল্ড নেই, অফিসে কোনো রিপেয়ারিং সেন্টার ছিল না, এটাই ছিল মেন রিপেয়ারিং সেন্টার। তার মানে অয়েল কোম্পানির বকলমে রিপেয়ারিং সেন্টার বা অথরাইজড রিপেয়ারিং সেন্টার কিন্তু এই সাউথ পয়েন্ট। ফুয়েল ডিসপেন্সিং পাম্পের জগতে আজ ধ্রুবপদ নিয়োগী এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তার কর্মী মন আর কর্মকুশলতার চর্চা চলে দেশে বিদেশে। তার দেশীয় পদ্ধতিতে উদ্ভাবিত আন্তর্জাতিক স্তরের যন্ত্রাংশ বিদেশি কোম্পানির সামনে আজও প্রতিবন্ধক হয়ে অবিচল। এটা আমি 2005 সাল থেকে যখন জড়িত তখন দেখে আমার মনে হচ্ছে, মানে প্রথম থেকে দেখছি এনারা কিন্তু গ্লোবাল কম্পিট করার জন্য নিজেদের তৈরি করছিলেন। আজ থেকে না 2005 থেকে তৈরি করছিলেন এবং একটা দুটো প্রোডাক্ট মনে হয় ওনারা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিট করেও ছিলেন। এখন রিসেন্টলি যে প্রোডাক্টগুলো চলছে তাতে অনেক প্রোডাক্টই আমাদের মনে হয় যে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার মতো। সাউথ পয়েন্ট একটি ব্র্যান্ড, তবে গত 6-7 বছর ফুয়েল ডিসপেন্সিং পাম্প, সাব অ্যাসেম্বল যন্ত্রাংশ আর তেল কোম্পানিগুলিকে সরাসরি সরবরাহ করা হয় না। বাজারে চাকরির প্রত্যাশা না করে তার পরিবারের নতুন প্রজন্ম এসে যোগ দিচ্ছে ধ্রুবপদবাবুর শুরু করা এই কর্মযজ্ঞে। নবীন সদস্যরা বাল্যকাল থেকেই মানসিক প্রস্তুতি নেয় এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবার। সেই মতো তাদের পুঁথিগত ও কারিগরি শিক্ষাদানের পরিকল্পনা করে নেওয়া হয় বিদ্যালয় শিক্ষা শেষে। আধুনিক মনস্ক প্রজন্ম আরও উন্নত প্রযুক্তির সাথে নানান গবেষণামূলক নিরীক্ষার লাগাতার ব্যবহারে ধ্রুবপদ নিয়োগীর স্বপ্ন আজ সার্থকতার পরশ পেয়েছে। তো কাকা যেহেতু বলেছে যে কাজ করতে হবে এখানে, তুমি কাজ করো, ওই জন্য আমরা চাকরির কোনো চেষ্টা করিনি। সত্যি কথা বলতে গিয়ে পাস করার আগেই আমরা পার্ট 2 পরীক্ষা দিয়েই আমি জয়েন করি বিজনেসে। আমি আর অন্য কারোর কাছে চাকরি করব এটা আমার কিন্তু কখনো মনে হয়নি। বিএসসি পাস করার পর আর কি হঠাৎ একদিন উনি বললেন যে তোকে কিন্তু এবারে করতে হবে, কাজে আসতে হবে। আমি এমনি করতাম আর কি, ওই টুকটাক করতাম, কিন্তু পুরোপুরি ইনভলভড কোনো দিন তো হয়নি। তা তখন যখন বললেন আর কি, তখন এমন একটা মনের মধ্যে হলো যে এই কাজ, মানে উনি বলার মধ্যে এমন একটা জিনিস ছিল যে মানে কারখানাটা একেবারে সঙ্গে সঙ্গে মানে আমার একটা হয়ে গেল আর কি। এটা আমি ভেবেই ছিলাম। চাকরির আমি আর কোনো জায়গায় কোনো অ্যাপ্লাই করিনি, বরং আমার সঙ্গে তো আরও অনেক ফ্যামিলি প্রতিপালিত হচ্ছে। এটাই আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছে। সেইভাবে কোনো প্ল্যানিং কিছু ছিল না, কিন্তু আমার গ্র্যাজুয়েশান দিলাম, তারপরে আস্তে আস্তে অটোমেটিক্যালি চলে এসছে, অনেক প্ল্যানিং কিছু ছিল না। মেনলি বলতে পারেন দাদুই আমাদের ইন্সপিরেশন। শুরু থেকে কোম্পানি নিশ্চয়ই ছিল, কেননা সেইভাবে আমরা যেহেতু আমাদের একটা পারিবারিক ব্যবসা, সেইভাবে আমি অন্য দিকেও যেতে চাইনি। কেন এইখানে যদি আমি থাকি আমি আমার ফ্যামিলির কাছেও থাকতে পারবো, মেন ব্যাপারটা হচ্ছে সেইটাও। আমার প্রিপ্যান মানে আমি যখন যে তার জন্যই আমি কমার্সও পড়েছি, সেই মানে আমি বিজনেসে, কেন আমাদের সেই সময় যখন মানে আমি কমার্সটা পড়েছি এই কারণে আমার সেই সময় অ্যাকাউন্টসটা খুব একটা কেউ ছিল না আমাদের লাইন, মানে অন্য কাজ করতো কিন্তু অ্যাকাউন্টসটা ছিল না। তো সেই জন্য আমি এইখানেই করব, এটাই আমার মানে মাইন্ডসেট। আমার মানে ওই প্রথম থেকে আমার ওখানে ইচ্ছে ছিল এখানেই কিছু করা, মানে আলাদা করে কোনো আমি ভাববো এটা কোনো ভাবতে পারিনি। এটা আমার ছোটো থেকে ইচ্ছে ছিল আমি কারখানাটাকে ঢুকবো এবং এই কারখানাটাকে আমরা সবাই মিলে আরও বড় করবো কারখানাটাকে, যাতে এখানে আরও অনেক মানুষ কাজ করতে পারে, আরও লোকের চাকরি হয়। এই চাকরি করা মানে শুধু নিজের জন্য হওয়া, ব্যবসা করা মানে আর 5 জনের জন্য হওয়া, এটা আমি মনে করি। চেষ্টা নিষ্ঠাকে পাথেয় করে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন শ্রী ধ্রুবপদ নিয়োগী। তার এই বিশাল কর্মকাণ্ডে মাতৃসম মেজ বৌদির অনুপ্রেরণা আর দীর্ঘ পথ চলায় সহযাত্রী তারই পরিবারের সদস্যরা। নিষ্ঠা আর চেষ্টা, এই দুটো শব্দকে আমি খুব মনে করি, বিশ্বাস করি। যদি আমি করি তো আমাকে অবশ্যই তার সাহায্য করবে আমার ভাগ্য। আমি চালাকি দিয়ে যদি কোনো কাজ করি
এটা ভাবি না কখনো, চালাকি করিনি কখনো কারোর সঙ্গে, করি না, আসে না। আমি সবসময় আন্তরিকভাবে যে কাজটাই করি আন্তরিকভাবে করি। তো তারই ফল আপনি বলতে পারেন যে এটা আন্তরিকভাবে চেষ্টা করলে বলেন না ঈশ্বর সাহায্য করেন, তো সেইটাই হয়েছে। একদম দি ট্রুথ যদি বলেন ওইটাই, আন্তরিকভাবে আমরা চেষ্টা করেছি। শুধু আমি তো নয়, এখানে যারা যার যা ভূমিকা, যার যা ভূমিকা, ছোট থেকে বড় থেকে প্রত্যেকে এমপ্লয়িদের মধ্যে যায়, প্রত্যেকে তাই করি। দু একজন ব্যতিক্রমী চরিত্র আছে, কীরকম ব্যতিক্রমী চরিত্র দেখুন, সব ছেলেরা আমাদের 7টায় শিডিউল টাইম আসতে হবে, সব ছেলেরা 7টার মধ্যে আসছে। 2-4টি ছেলে আছে তারা কিছুদিন 7টায় আসবে না, 7টার পরে আসবে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। ওদের জন্য যদি আমি আমার মেজাজ খারাপ করি তাহলে আমার ভুল হবে, ক্ষমাও করতে পারি না, সহ্যও করতে পারি না, কিন্তু এটা মেনে নিতে হবে, এটাও একটা বাস্তব। তারা তো সংশোধন করতে পারে তাদেরকে, আমরা সেইটাই করেছি, যা দেখেছি যা জেনেছি সেটাকে তুলে নেবার চেষ্টা করেছি, এবং ওই উপরওয়ালা উনি সাহায্য করেছেন যে ও চেষ্টা করছে, ওকে দাও। ধরুন আমি শুরু করলাম কাজটা, আমি যখন চলছি তখন নেক্সট জেনারেশান যে ভাইপোরা স্কুলে পড়তো, তারা কলেজ থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে আপনা হতেই ওরা এতে মানে জুড়ে গেল। সমস্ত কোম্পানিগুলোকে একই ছত্রছায়ায় একত্রিত করার লক্ষ্যে পত্তন হয় নিয়োগী টেকনোলজিস অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড, সেটা 2013 সালে। নিয়োগী টেকনোলজিকে আমি যত দেখেছি তত আমি ভালো লেগেছে যে একটা ছোট্ট মাইক্রো লেভেলের কোম্পানি কি সুন্দরভাবে ওয়েল ম্যানেজড, এরা কি সুন্দরভাবে সমস্ত জিনিসের ডেভেলপমেন্ট করে গেছেন, টেকনোলজি, কোয়ালিটি এবং কোনো দিকে কম্প্রোমাইজ না করে। শ্রী ধ্রুবপদ নিয়োগীর কাছে পরিবারের সংজ্ঞা একটু ব্যতিক্রমী। তার ব্যবসার সাথে যুক্ত সকল কর্মী তার পরিবারের সদস্য। সবার সব সুবিধা অসুবিধা, প্রয়োজন অপ্রয়োজন, সুখ অসুখের নিত্যকার খবর নেওয়া দেওয়া করেন তিনি। তাদের সুখে দুঃখে অসুখে বিসুখে সমব্যথী তিনি। তাকে সবাই কাকু বলে চেনেন। মুনলাইট, সাউথ পয়েন্ট এবং নিয়োগী টেকনোলজির যারা রয়েছেন সদস্য সবাই, এটা তার ফ্যামিলি। তখন 2-4 জন ছেলে ছিল, এবং যে কজন ছেলে ছিল আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে আমাদের বাড়িতেই তারা চা খেতেন, আমাদের বাড়িতেই তারা জল খাবার খেতেন, মনে হতো না তারা আমাদের পরিবারের লোক নয়। এটা আমাদের ছোটবেলার ফিলিংসে যা বুঝতাম, ওরা আমরা তাদেরকে দাদা বলে ডাকতাম, কাউকে কাকা বলে ডাকতাম, কাউকে কিন্তু আমাদের পরিবারের বাইরে আমরা অনুভব করতে পারতাম না। ওনার থেকে যেটা শিখেছি, এটা উনি বলছেন এমপ্লয়ীদের সবসময় তুমি পাশে থেকো, এমপ্লয়ীদের দেখো ভাই, এমপ্লয়ীদের দেখলে ওরাও তোমাকে দেখবে, কেন আফটার অল এটাও আমাদের একটা পার্ট অফ আওয়ার ফ্যামিলি। বাড়িতে যেমন আমাদের বাবা মা যেভাবে আমাদের দেখাশোনা করতেন, উনিও ঠিক সেইভাবেই আমাদের দেখাশোনা করতেন। আমি শুধু সুন্দরবন থেকে এসেছি এখানে, কিন্তু এতটা ভালোবাসে আমাকে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যেটা আমার বাড়িতে বাবা মা যেরকম ভালোবাসে ঠিক সেম এখানে ভালোবাসত। আর কাকুকে আমার যেটা ভালো লেগেছে সব থেকে, আমি লোকেশানন্দ মহারাজকে দেখেছি, নরেন্দ্রপুরের কর্ণধার, ঠিক সেম যেরকম ক্রিয়েটিভিটি, মানে উনি যেরকম তৈরি করার জন্য তৈরি আছে, উনি সেরকমভাবে তৈরি করেছেন, যে কোম্পানিটা একটা তৈরি করেছে। উনি তৈরি করেন, আমি একদিন দেখেছি উনি একদিন একটা ছোট্ট জিনিস নিয়ে সারাক্ষণ খুটখুট করে মানে কাজ করে যাচ্ছে, বসে থাকতে আমি কখনো দেখিনি। কোম্পানির আইন ভঙ্গ করে চাকরি যাওয়া কর্মীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখান শ্রী ধ্রুবপদ নিয়োগী। নিজে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করেন। সেই সব কর্মীরাই পরবর্তীকালে হয়ে ওঠে নিয়োগী টেকনোলজিস অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেডের সরবরাহকারী। কাকু তো আমাদের সাপ্লায়ারদের কাছে একটা বিরাট অনুপ্রেরণা। মানে কাকুকে বরাবরই দেখতাম কাজ করতাম, ভুল হতো, কিন্তু কাকু সেই ভুলটা নিয়ে খুব একটা বেশি আমাদের মাথার মধ্যে রাখতেন না। উনি সংশোধনের উপর বরাবর জোর দিতেন, এবং নতুন কাজকর্ম করতে গেলেও মানে একটা উৎসাহ দেওয়া এবং সব দিক দিয়ে সাপোর্ট দেওয়া। প্রয়োজনে এখানে যারা পুরনো কর্মচারী, সাউথ পয়েন্ট কোম্পানির পুরনো কর্মচারী যারা আছেন, তাদেরকে ডেকে নেওয়া। তো সার্বিকভাবে আমাদের কোনো কাজ মানে একদম ড্রয়িং বা স্যাম্পেল হাতে পড়ে গেলে
সেখান থেকে ডেভেলপমেন্ট করতে গেলে আমরা যখন প্রথম কাকুর সঙ্গে কথা বলতাম মানে আমরা 50% এগিয়ে যেতাম। কাকু যেটা শিখিয়েছে আমাকে, আমি করি, আমি একটা কিডনি ভ্যালভ বলে একটা আইটেম ছিল, তাতে একটা বুজমা ছিল। আমি কাকু বললাম, কাকু এটা আমাকে 4 টাকা দিল। বলে তুই 4 টাকায় কাজ করলে তো আজকে ব্যবসা করতে পারবি না, ওইটা রেটটা আরও বেশি হবে। তো কী করে কস্টিং করতে হয় ওই সময় কাকু আমাকে শিখিয়েছে। আজকেও আমি ব্যবসা করছি, ওই কাকুর ওই সেদিনকের ওই 3 টাকাটা করলে তোর ভুল হচ্ছে, এইটা থেকেই আমি কস্টিং করে এখনো পর্যন্ত চলছি। অ্যাকচুয়াল কাকুর সঙ্গে সম্পর্ক ছিল আমার বাবার, মানে এনটিআর সাউথ পয়েন্ট শুরুর একদম লগ্ন থেকেই বাবার সঙ্গে কাকুর সম্পর্ক। তখন খুব অল্প কাজ হতো, কাকু এসে বাবার কাছ থেকে করিয়ে নিয়ে যেত। সেটা কিছু না হলে 1960-62 সাল হবে। আমি 1986 সালে বাবার হাত ধরে কারখানায় ঢুকি। কাকুর সম্পর্কে বলতে গেলে সারাদিনেও শেষ হবে না। কাকু এমন একটা মানুষ যে কাজ কিভাবে করাতে হয়, নতুন কোনো প্রোডাক্ট কাকুর থেকে ভালো আর কেউ জানে না। কাকু সবসময় আমাদের সাহায্য করে এসছে, মাথার উপরে হাত রেখে এসছে। এইভাবে সাহস জুগিয়ে কাকু আমাকে অনেক কাজ করিয়েছে। 59 সালে এখানে কাজে জয়েন করি। তারপরে এখানে আমি 92 সালে ছেড়ে দিই। আমি এখানে একটু ভালো কিছু কাজ করেছিলাম, যার জন্য আমাকে এই কোম্পানিই বলেছে তুমি বাড়িতে কারখানা করো, করে কাজ করো এবং আমরা তোমায় সব কাজ দেব। আমি আমার মেশিন কেনার ব্যাপারে সব কিছুতেই কাকু আমাকে হেল্প করেছে, টাকা পয়সা এটা ওটা দিয়ে সাহায্য করেছেন। আমার সবাই কর্মী, সবাই কাজ করি। করোনা আক্রান্ত গোটা বিশ্ব যখন কাজ হারাচ্ছে প্রতিনিয়ত, তখন ধ্রুবপদ নিয়োগীর সহকর্মীদের কারো কাজ হারানোর কোনো শঙ্কা নেই। শ্রী নিয়োগীর স্নেহের ছায়ায় এতটাই সুরক্ষিত সবাই। আজকে যদি পিছনে তাকিয়ে দেখা যায় তাহলে দেখি ধ্রুববাবু কোনো শ্রমিক বা কোনো কর্মচারীকে কোনোদিন কাজ ছেড়ে চলে যেতে বলেননি। তার ফলে তাদেরও একটা অদ্ভুত কনফিডেন্স এই কোম্পানি সম্বন্ধে হয়েছে এবং গত 50 বছরে এই কোম্পানিতে কোনো স্ট্রাইক বা কোনো কাজ বন্ধ করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা অভূতপূর্ব ঘটনা। আজকে আমরা একটা রয়েছি খুব ক্রিটিক্যাল ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। পোস্ট কোভিড আমাদের অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। এই সময় আমাদের একটা জিনিস বোঝা উচিত যে মানুষের জন্যে রোজগার সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস। আমরা শ্রদ্ধেয় লোক হিসেবে চিনি আমাদের বড় শিল্পীকে, বড় ফিল্ম স্টারকে, বড় খেলোয়াড়কে, কিন্তু যারা আমাদের সত্যি রোজগার দেন, পেটে ভাত জোগান, সেই এন্টারপ্রেনার্স, তাদের কিন্তু জীবনী, তাদের কিন্তু কর্ম আমাদের অলক্ষ্যেই থেকে যায়। আর একটা জিনিসও ওনার থেকে শেখা, যেটা দিলে বাড়ে, দিলে কখনোই কমে না। এবং ওদের দিকটা দেখে ফিনান্সিয়ালি অবভিয়াসলি, তো যেহেতু এখন ফিনান্সিয়ালি অনেকটা ক্রাইসিস হেন তেন, তো ওদের পাশে সবসময় তুমি থেকো, ওরাও তোমার পাশে থাকবে, ওরাও তোমাকে দেখবে। অশীতিপর এই বৃদ্ধের আজও উৎসাহের অন্ত নেই। শুরুর দিনগুলোর মতো আজও তিনি সমান সক্রিয়। মালিক নন, নিজেকে তিনি কর্মী মনে করেন। এখনো ভোরবেলায় কারখানায় হাজিরা দিয়ে রিলিজ দেন রাতের শিফটের কর্মীদের। এখনও এই বয়সেও কাকু সেই ভোর 4:30 কারখানা ঢুকে সন্ধ্যে 6টা অবধি থাকেন। 4:45 আমি এখানে ঢুকে যাই। আচ্ছা, কেন ঢুকি? নাইট গার্ডরা আছে, নাইট গার্ডরা তারা চলে যাবে 6টায়, আর মর্নিং শিফটে যারা আসবে তারা 6টার সময় আসবে। তো আমি সবার জন্য চা করতে চাই বাড়িতে। 5-6 জনে আমরা একসঙ্গে বসে চা খাই, একসঙ্গে করে আনি, আমি বাড়ি থেকে ফ্লাস্কে নিয়ে আসলাম, সবাই মিলে খেলাম। বললেন চা খাওয়া এতদিনে করেছেন? না, আগে করিনি, কিন্তু পরিস্থিতি পাল্টাতে পাল্টাতে এই জায়গায় এসেছে যে এখন আমি ওদের জন্য চা করি, আমার নিজের জন্য করি, ওদের জন্য করি, একসঙ্গে করি, সবাই মিলে গল্প করে চা খেয়ে নিলাম। এবার যে যার কাজ চলে গেল, গেটম্যান গেটে চলে গেল, ভিতরে অন্য চাবি খোলার জন্য তাই চলে গেল, সে আমার থেকে চাবি নিয়ে। এইভাবে চলে আমার। যখন আমরা ফিল্ড ওয়ার্ক করতে যেতাম তখন যদি রাত 3টের সময় আমরা আসতাম, উনি জানলার বদলায় চুপ করে দাঁড়িয়ে
যতক্ষণ না আমরা আসবো ততক্ষণ উনি শুতেন না। চাবিটা নিয়েও দাঁড়িয়ে থাকবে ও এখনো পর্যন্ত সকালবেলা 7টার আগে। হ্যাঁ সব ছেলে একটা করে এখনো পর্যন্ত যে ডিপার্টমেন্ট আসবে তার হাতে চাবিটা তুলে সব চাবি আছে এখনো পর্যন্ত যে ওই ওখানে আছে কেউ নিয়ে চলে গেল তা না, ঘরটা ধরে দাঁড়িয়ে থাকবে চাবিটা নিয়ে সবাই ঠিক 7টা বাজে 10 মিনিট 7 মিনিট আগে। কাঁচামালের কারখানায় ঢোকা থেকে ফিনিশড প্রোডাক্ট কারখানা থেকে বেরোনো পর্যন্ত সব দিকেই তীক্ষ্ণ নজর তার। সারাদিন চলমান যন্ত্রের সাথে পাল্লা দিয়ে তিনিও চলে বেড়ান কারখানার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। কোনো কর্মী কোনো কাজে থমকে গেলে সেখানে পৌঁছে যান, পরামর্শ আর সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু কর্মীরা নয়, এলাকার মানুষেরা কম উপকার পায় না এই সোৎসাহী মানুষটির কাছ থেকে। এলাকার মানুষকে বেঁচে থাকার সন্ধান দিয়েছেন তিনি, নিয়োগ করেছেন তাদের, সামিল করে নিয়েছেন তারই এই কর্মযজ্ঞে। কাকুকে আমি বারবার আসতাম, কাকু ভালো লাগে না আমি চলে যাবো, তখন আমি ঘুরে টুটি উঠতাম, ছোটবেলায় এসেছিলাম তখন ঘুরে দেখা ওঠে, খালি ঘুরে যাওয়ার টাইম কামাই করতাম এই করতাম, আসতাম না 8 দিন। তা কাজটা সেরকম বুঝতাম না তখন, তো কামাইটা বেশি হতো। তা কাকুকে খালি বললাম কাকু ভালো লাগে না, করবো না কাজ। কাকু বলে তুই পারবি। আমি কিছু বুঝছি না, আমি পারবোই না। বলছি তুই পারবি, তোর দ্বারা হবে। আজকে সেই কাকুর কাছ থেকে নানান রকম ভাবে শিখে আজকের ডিপার্টমেন্ট আমার হাতে আছে। এখনো পর্যন্ত উনি যে আমাদের সঙ্গে যেরকমভাবে কাজ করছে, আমার মানে যেরকম মানুষের একটা হৃৎপিণ্ড কাজ করে, কাকু হচ্ছে কোম্পানির একটা হৃৎপিণ্ড। তার যে অনুপ্রেরণা আমরা পেয়েছি সেটা অনস্বীকার্য। উনি যতদিন থাকবেন মাথায় বটগাছের মতন একটা ছায়া হয়ে আছেন। তো আমার না আজকে 2020-তে সেটা উপলব্ধি হয়েছে। কাকুকে দেখে মনে হচ্ছে যে শিল্পের সন্ন্যাসী, শিল্প জড়িত কোনো সন্ন্যাসী মানুষ থাকেন, তার মনে হয় যে আমি 2005 থেকে 2020 এই 15 বছরে সারা ভারতবর্ষে বহু ইন্ডাস্ট্রি ঘুরেছি, বড় বলুন ছোট বলুন, শিল্পের সন্ন্যাসী বলতে একজনকেই দেখেছি, এরকম কাউকে আমি দেখিনি। আমার মনে হয় যে ভবিষ্যতে যারা উদ্যোগী হতে যাবেন তাদের জানা উচিত এই সমস্ত মহান মানুষদের, এই সম্মানীয় মানুষদের জীবন তারা কিভাবে গড়ে তুলেছেন। আমি আশা করব আমাদের কাকু অনেক দিন আর সুস্থ শরীরে বেঁচে থাকবেন এবং তার নির্দেশে তাদের এই যে সাফল্য আরও প্রতিষ্ঠিত হবে। বাকিটা ইতিহাস। আজ 50 বছর বাদে হয়তো আমাদের মনে হতে পারে যে ভাগ্যিস ধ্রুবপদ নিয়োগী চাকরি পাননি, পেলে সাউথ পয়েন্ট বা নিয়োগী টেকনোলজির মতো কোম্পানি তৈরি হতো না। আজকের দিনে যারা এইরকম প্রতিকূল পরিস্থিতিতে পড়ছেন, যারা এটা ফেস করছেন, তারা কিন্তু ধ্রুবপদ নিয়োগীর জীবনী থেকে অনেক শিক্ষা নিতে পারেন। আজ যখন আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি তখন দেখতে পাই ধ্রুববাবু 50 বছর আগে সেটা শুরু করে দিয়েছিলেন। আজ সাউথ পয়েন্ট এবং নিয়োগী টেকনোলজিকে সারা ভারতবর্ষ চেনে তার প্রোডাক্ট, তার কোয়ালিটি, তার কমিটমেন্টের জন্য। কোম্পানির এই অবস্থায় আসার জন্য ধ্রুবপদ নিয়োগীর দান কিন্তু অসামান্য। লক্ষ্যে অবিচল থেকে শিখরে পৌঁছলেন অপর নাম শ্রী ধ্রুবপদ নিয়োগী। আগামীর উৎসাহী কর্মোদ্যোগী বাঙালির অনুপ্রেরণা হবেন এই মহামানুষটি।